আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বেসিক ভিউ বই ধৈর্য শেষ করার মিশনে আপনাদের স্বাগত জানাচ্ছি। আন্তর্জাতিক বিষয়াবলীর পরে এবার আমরা বাংলাদেশ বিষয়াবলী শুরু করেছি। অলরেডি পূর্বের 2টা ক্লাসে মাত্র আমাদের প্রথম অধ্যায় শেষ হয়েছে। আজকে ইনশাল্লাহ আমরা একটা ক্লাসেই দ্বিতীয় অধ্যায় বাংলাদেশের কৃষি সম্পদ শেষ করে দেব ইনশাল্লাহ। আপনাদের সঙ্গে পর্যায়ে আমি আছি হাসিফ স্যার, আপনাদের কোর্স ইনস্ট্রাক্টর। ঠিক আছে, তো আর কথা না বাড়ি আমরা ক্লাস শুরু করে দিচ্ছি। দেখতে হবে বা দ্বিতীয় অধ্যায়ে বাংলাদেশের কৃষি সম্পদ, বাংলাদেশের কৃষি সম্পদে কি কি আছে, কৃষি বিষয়ক প্রতিবেদন, অর্থকরী ফসল সম্পর্কিত, কৃষি পণ্য, কৃষি ফসল ও জিআই পণ্য, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, দাগ দিবেন। মৎস্য প্রাণী সম্পদ, তাহলে কৃষির সাথে আমাদের এক্সট্রা করে জিআই পণ্য এবং মৎস্য প্রাণী সম্পদ আমরা এখানে কভার করবো ইনশাআল্লাহ। তো কথা না বাড়ি আমরা সরাসরি পড়ায় চলে যাচ্ছি। দ্বিতীয় অধ্যায় আন্তর্জাতিক বলে আনা হয়েছে ভাই, এটা তো বাংলাদেশ বিষয়াবলীর। হ্যাঁ, তো বাংলাদেশ বিষয়াবলীর দ্বিতীয় অধ্যায়, কিন্তু এটা বাংলাদেশের কৃষি, ঠিক আছে, সেইটা আসলে ভুলে আনা হয়েছে। দ্বিতীয় অধ্যায় ফোকাস করেন। ওকে ওকে তো সাম্প্রতিক বিভিন্ন জরিপে বাংলাদেশের কৃষি এক নজর একটু দেখে নেন কি লেখা আছে। দুঃখিত একটু সময় নেওয়ার জন্য। তো বাংলাদেশের কৃষি সম্পর্কিত বিশেষ এই জরিপে আমরা দেখতে পাচ্ছি সার্বিক কৃষি তথ্য এখানে দেওয়া আছে, যেমন অর্থনৈতিক সমীক্ষা, জনশুমারি, 23-24 সালের কি অবস্থা ছিল, কৃষি নির্ভর পরিবার কোনটা, এগুলা কৃষি শুমারি অবশ্যই গুরুত্ব সহকারে পড়বেন। তারপরে দেখতে পাচ্ছি ষষ্ঠ কৃষি শুমারি 2019-এরটা, এরপর আর এখনো হয় নাই। ষষ্ঠ কৃষি শুমারিতে কি কি তথ্য, মোট খানা, গ্রামের সংখ্যা, শহরের সংখ্যা একটু হালকা উপর দিয়ে দেখবেন। কৃষি পরিসংখ্যান 2023, কৃষি পরিসংখ্যান 2023, এটাই হচ্ছে স্টার পাওয়ার মতো। আবাদযোগ্য জমি কতটুকু, ফসলে নিবিড়তা কতটুকু আছে, এবং নিট ফসলি জমির পরিমাণ কত, খুবই গুরুত্বপূর্ণ। তারপরে ভূমিহীন চাষিদের মাথা পিছু জমির পরিমাণ কত, এবং প্রান্তিক চাষিদের মাথা পিছু জমির পরিমাণ কত, অবশ্যই গুরুত্বপূর্ণ। 23-24 অর্থকরী বছরে কৃষি, এটাও সেম স্টার চিহ্ন দিব। কৃষি, বন, মৎস্য সম্পদ কতটুক, এবং কৃষি খাতে মোট অবদান কতটুক, এই দুইটা খুবই গুরুত্বপূর্ণ। কৃষি পরিসংখ্যান 2023 অনুসারে শস্য উৎপাদনের শীর্ষ জেলা দেখতে পারেন। ধান উৎপাদনের শীর্ষে চীন, সব ক্ষেত্রে দেখেন কৃষি মানে চীনের দখলে, দেখছেন। থাইল্যান্ডে একটা আছে রাবারের ক্ষেত্রে, যুক্তরাষ্ট্রে ভুট্টা ও লিচু, যুক্তরাষ্ট্রে, ব্রাজিলে হচ্ছে ইক্ষু, আম এবং পাট ও মসুর ভারতে, আর তাছাড়া সবকিছুই চীনে। আর আমাদের যে এলাকা ভিত্তিক যে দেশীয় বিষয়, এটাও তো অবশ্যই খেয়াল রাখবেন, একটু পড়বেন এক নজরে। কৃষি পণ্য কি কি আছে, কৃষি পণ্যের ক্ষেত্রে খাদ্য শস্য উৎপাদিত হয় 80% জমিতে। তারপরে কি আছে, প্রধানত কৃষি ফসলগুলা, এটা অবশ্যই একটু সবাই তো জানেন, এগুলোর পড়া দরকার নেই। খাদ্য শস্য আউশ, আমন, বোরো, এত অর্থ বছরের শেষ উৎপাদন, এগুলো সব রিসেন্ট সাম্প্রতিক তথ্য আর কি। খাদ্যশস্য কোনগুলো আর অর্থকরী ফসল কোনগুলা, এগুলোর পার্থক্য একটু জানবেন। তারপরে আমাদের এমসিকিউ আয়োজন, এমসিকিউ পড়বেন। বাংলাদেশের ফসল উৎপাদনের মৌসুম, যারা কৃষি বিশ্ববিদ্যালয় বা কৃষি রিলেটেড যে পরীক্ষাগুলো দিবেন তাদের জন্য এগুলো খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ থেকে এখানে 2-1টা কোশ্চেন চলে আসে, এই মৌসুমগুলো অবশ্যই জানবেন, এই মৌসুমগুলো অবশ্যই পড়বেন, ফসলের নাম সহকারে পড়বেন, গুরুত্বপূর্ণ আছে। বাংলাদেশের কৃষি ফসল, এটা আমরা একটু আগেই দেখছি, এটা দেখার দরকার নেই। ধান ইংরেজিটা জানবেন, প্যাডি। ধান উৎপাদনে আমাদের দেশ হচ্ছে 3য়তম, শীর্ষ জেলা ময়মনসিংহ, শীর্ষ দেশ হচ্ছে চীন, মনে রাখবেন অবশ্যই। তারপরে ধান রিলেটেড গুরুত্বপূর্ণ তথ্য এখানে আছে, যেমন একবীজপত্রী, 80% আবাদি জমিতে ধান উৎপাদিত হয়, লবণাক্ত সঞ্চিত ধানের জাত, বন্যা এলাকা উপযুক্ত ধান, এগুলো একটু সবগুলোই পড়ে ফেলবেন। চাল রপ্তানিতে শীর্ষ দেশ ভারত। উদ্ভাবক প্রতিষ্ঠান,
BRRI এর ফুল মিনিংটা অবশ্যই পড়বেন, আর বিনা এর ফুল মিনিংটা অবশ্যই পড়বেন। উদ্ভাবিত জাত 115টা, উদ্ভাবিত জাত মাত্র 26টা। প্রথম উদ্ভাবিত, সর্বশেষ উদ্ভাবিত, এটা না ওইভাবে না পড়লেও হবে। আউশ, আমন, বড় আলাদা করে বলার কিছু রাখে না, এগুলো খুবই গুরুত্বপূর্ণ, খুবই মনোযোগ দিয়ে এগুলো আপনারা অধ্যয়ন করবেন, এদের বিস্তারিত বিষয়। বিভিন্ন জাতের ধান, আউশ ধানের সময়কালটা, আমন আর বোরো ধানের সময়কালটা এবং কাটার উপযোগীটা না হয় না পড়লেন, এবার সময়কালটা অবশ্যই পড়া দরকার। ওকে, আমরা যেহেতু বাংলাদেশে থাকি এগুলো আমরা সবই বুঝি জানি, সেইভাবে আপনারা পড়ে নেবেন, এখানে তো বুঝার কিছু নাই। আর এই যে আমাদের জিআই পণ্য চলে আসছে, জিআই পণ্য ভেরি ভেরি মাচ ইম্পর্টেন্ট। এই জিআই পণ্য, আর জিআই পণ্য সম্পর্কে আমরা বিস্তারিত জেনে নিই। জিআই পণ্য কাকে বলে এটা সম্পর্কে একটু বিস্তারিত ধারণা হয়তো অনেকের নাই, এটা সম্পর্কে একটু বিস্তারিত ধারণা নিলে মন্দ হয় না। একটি দেশের মাটি, পানি, আবহাওয়া এবং ওই জনগোষ্ঠীর সংস্কৃতি যদি কোন একটি পণ্য উৎপাদনের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তাহলে সেই পণ্যকে ওই দেশের ভৌগোলিক নির্দেশক জিওগ্রাফিক ইন্ডিকেটর জিআই পণ্য বলা হয়। জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন জিআই পণ্য স্বীকৃতি প্রদানকারী প্রতিষ্ঠান হচ্ছে উইপো, ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি। খুবই খুবই গুরুত্বপূর্ণ একটি নাম উইপো, এইটা উইপোটা খুব ভালো করে পড়বেন। তো জিআই স্বীকৃতি পাওয়া লাভ কি? পণ্যগুলো বিশ্বব্যাপী ব্র্যান্ডিং করা সহজ হয়, যে জিআই পণ্য সারা বিশ্বে পরিচিত হইল, পণ্যগুলো আলাদা কদর থাকে, বাণিজ্যভাবে পণ্যটি উৎপাদন করার অধিকার পাওয়া যায় এবং আইনি সুরক্ষাও পাওয়া যায়। সো জিআই পণ্যের কিছু স্বীকৃতি। জিআই পণ্যের তালিকার সমূহ সাল তারিখ গুরুত্বপূর্ণ নয়, এই যে সাল তারিখ এগুলো গুরুত্বপূর্ণ, স্যার নিজেই বলে দিচ্ছে। জাস্ট জিআই পণ্য কোনগুলা 1 থেকে শুরু করে দেখেন 43টা পর্যন্ত। জামদানি বাংলার ইলিশ থেকে শুরু করে সিরাজগঞ্জের গামছা, সিলেটের মণিপুরি শাড়ি, চাঁপাইনবাবগঞ্জের আশ্বিনিয়া, ব্রাহ্মণবাড়িয়ার ছানামুখী মিষ্টি, সুন্দরবনের মধু, সবার লাস্টে সংরক্ষিত সুন্দরবনের মধু, এর সালটা পড়াটা ইম্পর্টেন্ট আছে, অবশ্যই পড়বেন। এই যে 4 নদী পর্যন্ত জিআই পণ্য 43টি, তাহলে এই পর্যন্ত জিআই কৃত পণ্য হচ্ছে 43টি। এটা পরীক্ষায় আসে জিআই পণ্য কয়টি। জিআই পণ্য রিলেটেড গুরুত্বপূর্ণ তথ্য এখানে আপনারা পাবেন। তবে অর্থকরী ফসল, যে ফসল বিক্রি করে ক্যাশ অর কমার্শিয়াল ক্রপস, ক্যাশ আমরা পাই। অর্থকরী ফসলের মধ্যে প্রথম কোনটা? পাট। উৎপাদনের শীর্ষ হচ্ছে ফরিদপুর, খুবই গুরুত্বপূর্ণ। পাট উৎপাদনের শীর্ষে কোনটা? ফরিদপুর। উৎপাদনের শীর্ষ দেশ হচ্ছে বাংলাদেশ। পাট উৎপাদনের দেশে অবস্থান হচ্ছে প্রথম বাংলাদেশ, রপ্তানিতে বাংলাদেশের শীর্ষে। পাট দিবস হচ্ছে 6 মাস। প্রত্যেকটা জিনিসই কিন্তু এখানে খুবই 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 গুরুত্বপূর্ণ, অবশ্যই গুরুত্ব সহকারে পড়বেন। বাংলাদেশের প্রধান অর্থকরী ফসল পাট, পাটকে সোনাস বলা হয়। এগুলো নিজেরাই পারবেন, নিজেরা এক নজর দেখে যাবেন, তারপরে দেখা শেষ হলে অবশ্যই এমসিকিউ গুলা ভালো গুরুত্ব দিয়ে করবেন ইনশাআল্লাহ। এবার বিভিন্ন ফসলের উচ্চ ফলনশীল জাত, এটা হচ্ছে ভিভিআই একটা কনসেপ্ট। এটা আপনাকে ঠাটা মুখস্থ করতে হবে, কিছুই করার নাই। তবে এটা মুখস্থ করার আগে অবশ্যই এমসিকিউ গুলা যাচাই করে পড়ে তারপরে এখান থেকে মুখস্থ করতে আসবেন, কারণ এত সব মুখস্থ করা তো আপনার পক্ষে পসিবল না। উচ্চ ফলনশীল জাত কলা, ভুট্টা, কলার ক্ষেত্রে যেমন অগ্নিশ্বর, ভুট্টার ক্ষেত্রে কি বর্ণালী, আমের ক্ষেত্রে ল্যাংড়া, এগুলো উচ্চ ফলনশীল জাত। এখন জিজ্ঞেসই করবে যে হাজি এবং দানিশ কিসের উচ্চ ফলনশীল? মিষ্টি কুমড়া। ঠিক আছে, সেইভাবে আপনাকে অবশ্যই কি করতে হবে? একটু পরে প্রিপারেশন নিতে হবে। তারপর আমি দেখব বিশ্বে পাম অয়েল উৎপাদনে শীর্ষ দেশ কোনটা? ইন্দোনেশিয়া। দ্বিতীয় হচ্ছে মালয়েশিয়া। কালো জাতের ছাগল, ব্ল্যাক বেঙ্গল, এই যে এগুলো একটু পড়বেন। হোয়াইট গোল্ড, চিংড়ি। আর এই যে প্রাণীর প্রজনন কেন্দ্রগুলা, এটা তেমন একটা গুরুত্বপূর্ণ না, তবে মাঝে মাঝে চলে আসে। এটা এই যে আমাদের এলাকায় সাভারের ঢাকায় গরু, এই যে জাহাঙ্গীরনগর এলাকাতে এটা আছে। ভেনামি চিংড়ি উচ্চ ফলনশীল চিংড়ি, তাহলে ভেনামি চিংড়ি উচ্চ ফলনশীল চিংড়ি। পৃথিবী উৎপাদিত চিংড়ি 80% কিন্তু ভেনামি জাতের। এটা একটা গুরুত্বপূর্ণ তথ্য আপনারা জানলেন। এছাড়াও আরো কিছু অবশ্যই চাঞ্চল্যকর গুরুত্বপূর্ণ তথ্য আছে, যেমন এটা হচ্ছে কৃষি সকল পরামর্শ, মানে আমাদের 999 না, তো কৃষির ক্ষেত্রে হচ্ছে 3331। ঠিক আছে, কৃষি কল সেন্টারের নাম্বার। তো এখানে মোটামুটি গুরুত্বপূর্ণ কিছু বসে, জাতীয় কৃষি পুরস্কার 1973 সাল থেকে দেওয়া হয়। শস্য ভান্ডার হিসেবে পরিচিত কোনটা? বরিশাল। গুরুত্বপূর্ণ প্রথম কৃষি ব্যাংক স্থাপিত 1973 সালে। তো গুরুত্বপূর্ণ কিছু তথ্য আছে, অবশ্যই এগুলো এখান থেকে একটু কাভার করে নেবেন ইনশাআল্লাহ। তাইলে আমরা
এরপরে এমসিকিউ দেখতে পাচ্ছি, এমসিকিউ গুলো অবশ্যই পড়ে নেবেন নিজ দায়িত্বে ইনশাল্লাহ, এগুলা কোনো বিষয় হবে না, পারবেন ইনশাল্লাহ। তারপরে এখানে আমরা দেখতে পাচ্ছি কৃষিভিত্তিক প্রতিষ্ঠান, হ্যাঁ এইটা হচ্ছে ভিআইপি গুরুত্বপূর্ণ। কৃষিভিত্তিক প্রতিষ্ঠান বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউশন, বাংলাদেশ এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউশন। বাংলাদেশ এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউশন কত সালে হয়েছে, কোথায় আছে এবং কেন্দ্র পরামর্শভাবে আচ্ছা, ডাল গবেষণা কেন্দ্র, মশলা, হ্যাঁ কন্দা, এগুলা পরীক্ষাতে মোটামুটি আসে। তৈল বীজ উদ্যান, এটা জাস্ট খালি কোথায়, ঈশ্বর, পাবনা, বগুড়া, গাজীপুরে সবগুলা, গাজীপুরে, জয়দেবপুরে সবগুলা। তাহলে আপনার এক আর দুইটা একটু আলাদা করে মুখস্থ করতে হবে। ঈশ্বরদীতে একটা, আর একটা হচ্ছে শিবগঞ্জ আর একটা, আপনার ঈশ্বরদী, বগুড়া, শিবগঞ্জ, দেখছেন। তাছাড়া কিন্তু মোটামুটি সবই আপনার পাড়ার মধ্যেই। ওকে, হইল এটাও। এরপরে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ ধান গবেষণা, বাংলাদেশ রাইস রিসার্চ ইনস্টিটিউশন, এটা সম্পর্কে পড়ে নেবেন, গুরুত্বপূর্ণ। পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউশন বিনা, এটাও গুরুত্বপূর্ণ। সবগুলাই কিন্তু ভিভিআই, এর সম্পর্কে সুন্দর করে দেওয়া আছে, অবশ্যই পড়ে নেবেন। আর এগুলা পড়ার ক্ষেত্রে মনে রাখবেন সব থেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার ইটা, ওই কি বলে, সব থেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার ফুল মিনিং গুলা, যে বাংলাদেশ এগ্রিকালচার ডেভেলপমেন্ট কর্পোরেশন, এগুলা আসে, আর সালগুলা, এই সালগুলা এগুলো একটু ভালো করে দেখবেন। যেমন দেখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ডিএই, যে ফুল মিনিং গুলা, পূর্ণরূপগুলা জানতে চাচ্ছে। কৃষি উন্নয়ন, যে দেখছেন ফুল মিনিং গুলাই কিন্তু আসলে এখানে মূল বিষয়ের অবস্থান কোথায় আছে সেটাও মূল বিষয়। ঠিক আছে, সালের থেকে পূর্ণরূপ এবং অবস্থান, এই দুইটাই হচ্ছে মূল বিষয়। একটু ভালো করে এই জায়গাটাতে ফোকাস করবেন সবাই, আর এমসিকিউ তো পারবেন। তো এই পর্যায়ে আমরা বাংলাদেশ মৎস্য সম্পদ নিয়ে আলোচনা শুরু করলাম। বাংলাদেশে মৎস্য সম্পদে ইলিশ উৎপাদনে প্রথম, মুক্ত জলাশয়ে মাছ আহরণে বাংলাদেশ দ্বিতীয়, চাষের মাছ উৎপাদনে পঞ্চম, স্বাদু পানির মাছ উৎপাদনে দ্বিতীয়। বিশ্বের মৎস্য সম্পদ বিষয়ক প্রতিবেদন 2024 অনুযায়ী কিছু গুরুত্বপূর্ণ তথ্য। স্বাদু বা মিঠা পানির মাছ উৎপাদনের শীর্ষ দেশ ভারত, দ্বিতীয়তে বাংলাদেশ, তৃতীয়তে চীন। সামুদ্রিক মাছ উৎপাদনের শীর্ষ এক হচ্ছে চীন, সামুদ্রিক মাছ, আর বাংলাদেশ 14তম। ভালোই তো। এই মোটামুটি জাতীয় মাছ ইলিশ সম্পর্কিত বিশেষ তথ্য এখানে আছে। অবশ্যই বিসিএস এর জন্য এরকম দরকার না হইলেও মৎস্য আরোহণের বা মৎস্য রিলেটেড যে পোস্টগুলো থাকে সেগুলোর জন্য অবশ্যই দরকারি আছে। তো দেখতে পাচ্ছি আমরা ইলিশ উৎপাদনে বাংলাদেশে বিশ্বের প্রথম। তো বিশ্বে ইলিশ উৎপাদিত হয় 11টি দেশে। তো এখানে উৎপাদিত 5.30 লাখ টন। তো এইভাবে গুরুত্বপূর্ণ বিষয়গুলো পড়ে নেবেন, সমস্যা নাই। জাটকা সংরক্ষণ কর্মসূচি, জাস্ট মা ইলিশ রক্ষা, ইলিশ ধরা নিষেধ থাকে 14 থেকে 13 নভেম্বর 22 দিন, এটুকু একটু ভালো করে পড়বেন। এই সালটা বাংলাদেশের মৎস্য গবেষণা ইনস্টিটিউশন, এটার ফুল মিনিং এবং কোথায় অবস্থিত এটা অবশ্যই আপনার জানা লাগবে। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সংলগ্ন, কেন্দ্রের নাম স্বাদু পানি মৎস্য কেন্দ্র, লোনা পানি আর নদীর পানি সব এক, ময়মনসিংহে একটা, লোনা হচ্ছে খুলনা, আর নদী মৎস্য কেন্দ্র হচ্ছে চাঁদপুরে। ঠিক আছে, এগুলো একটু অবস্থান। আর এই যে সামুদ্রিকের ক্ষেত্রে কক্সবাজার, চিংড়ির ক্ষেত্রে বাগেরহাট, মৎস্য প্রশিক্ষণ একাডেমি সাভারে, এটা আমাদের সাভারে মৎস্য প্রশিক্ষণ একাডেমি আছে। তো এই হচ্ছে মোটামুটি। আর মেরিন ফিশারিজ একাডেমি কিন্তু চট্টগ্রামে। এই অবস্থানগুলো জানাটা খুবই দরকার, আর ফুল মিনিং জানাটা খুবই দরকার, আমি বারবার বলতেছি। তারপরে সরাসরি চিংড়ি নিয়ে এখানে বিশেষ তথ্য দেওয়া আছে, দেখতে পাইতেছেন যে বাংলাদেশে গলদা চিংড়ি, বাগদা চিংড়ি যাই বলি, বাগদা চিংড়ি বাণিজ্যিকভাবে চালু হয়েছে 1976-এ। চিংড়ি চাষের জন্য প্রসিদ্ধ এলাকা সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, কক্সবাজার, নোয়াখালী। আর চিংড়ি সম্পদকে বলা হচ্ছে হোয়াইট গোল্ড, মনে রাখবেন হোয়াইট গোল্ড বলা হচ্ছে। এবং চিংড়ি চাষের প্রসিদ্ধ বৃহত্তম খুলনা অঞ্চলকে বলা হচ্ছে বাংলাদেশের কুয়েত। চিংড়ি মাছের চাষ সমুদ্রের তীরবর্তী সবচেয়ে বড় অর্থনৈতিক কর্মকাণ্ড চিংড়ি মাছ, সমুদ্রের তীরবর্তী, খেয়াল করেন সমুদ্রের তীরবর্তী চিংড়ি মাছের চাষের জন্য শ্রেষ্ঠ জায়গা। স্বাদু পানিতে চাষ হয় গলদা চিংড়ি, আর লোনা পানিতে চাষ হয় বাগদা চিংড়ি। ভিআইপি একটা তথ্য। তাহলে এইভাবে দেখেন আলটিমেটলি আমরা আসলে দ্বিতীয় অধ্যায়ের কৃষি, অর্থকরী ফসল, জিআই পণ্য, কৃষি ফসল, মৎস্য এবং প্রাণী সম্পদ সবগুলাই কিন্তু আমরা পড়ে ফেললাম। আর এভাবেই আমাদের দ্বিতীয় অধ্যায় আলহামদুলিল্লাহ শেষ হয়ে গেল। তো যেহেতু দ্বিতীয় অধ্যায় শেষ হয়ে গেল, এরপরে তৃতীয় অধ্যায় শুরু হবে।
বাট আমাদের ক্লাস তো আমাদের অধ্যায়ভিত্তিক ক্লাস হচ্ছে, তো বই ধরে ধরে দ্বিতীয় অধ্যায় শেষ করার মিশন এখানেই সমাপ্ত আমরা করলাম আলহামদুলিল্লাহ। যেখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে সমাপ্ত করলাম। তো এখানে আমি ফিনিশ লিখে দিচ্ছি আজকের ক্লাসটা। তো ভালো থাকবেন সবাই, দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।